বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছো। বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষের আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি দিলরুবা ফেরদৌস, প্রভাষক বাংলা, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা প্রায় অনেকদিন যাবৎ সরাসরি শ্রেণীকক্ষে যে পাঠদান ব্যবস্থাপনা সেখান থেকে আমরা একটু দূরে অবস্থান করে অনলাইন ব্যবস্থাপনার ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি। তো তারপরেও মাঝখানে আমরা একটু সুযোগ পেয়েছিলাম সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করার। তো সেখানে আমরা কিছুদিন ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করেছি, কিন্তু কোভিড-19 এর যে মহামারী এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে আবার আমাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থাপনা যেটা সেখানে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছে। তো যাই হোক, সে ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি। তো তোমরা ইতিমধ্যে জানো যে আমরা শ্রেণীকক্ষে কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি শিক্ষকরা। তো প্রথম বর্ষে তোমাদের জন্য যে সিলেবাসটা বরাদ্দ আছে সেখানে মূলত 6টি কোর্স আছে, তোমরা জানো। তারপরেও একটু জানান দেওয়ার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোর্সের শিরোনাম এবং কোর্স কোডগুলো দেওয়া আছে। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি কোর্স কোড পাশে দেওয়া আছে। বাংলা ভাষার ইতিহাস, ব্যবহারিক বাংলা, তারপর আছে বাংলা কবিতা 1, আছে বাংলা উপন্যাস, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি এবং সংস্করণ পরিস্থিতি, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এই সব মিলিয়ে 6টি কোর্স পাবে তোমরা অনার্স প্রথম বর্ষ। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস, আর শওকত ওসমানের কৃতদাসের হাসি। তো শিক্ষার্থী বন্ধুরা জানো যে শ্রেণী ব্যবস্থাপনায় যখন আমরা শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান করার সুযোগ পেয়েছিলাম, সেখানে আমরা মোটামুটি কপালকুণ্ডলা এবং বিষাদ সিন্ধু এই দুটি উপন্যাস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আমাদের তৃতীয় যে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি, সেই উপন্যাসটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে পরে আবার সরাসরি শ্রেণীতে পাঠদানটা আমাদের থেমে যায়। আমরা আবার ফিরে আসছি সেই অনলাইন ক্লাসে। তো আজকে সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা কথা বলার চেষ্টা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার যে অনবদ্য উপন্যাস চোখের বালি। তো সেই চোখের বালি নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনার দিকে ফিরে যাই যে আজকের আলোচনায় আমাদের কি কি থাকতেছে। প্রথমে যে বিষয়টা থাকবে যে উপন্যাস কি আর চোখের বালি উপন্যাস প্রসঙ্গ। একদম ক্লাসের শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আসলে উপন্যাস কি বা উপন্যাস কাকে বলে বা সাহিত্যের কোন ধারার বিষয় এটা, এগুলো নিয়ে কিন্তু কম বেশি কথা বলার চেষ্টা আমরা ক্লাসে করেছি। গল্প, উপন্যাস, কবিতা কাকে বলে বা অন্য নিবন্ধ কি। তো তারপরেও আমরা একটু স্মরণ করে নেওয়ার চেষ্টা করি যে উপন্যাস জিনিসটা কি, যদিও আমরা জানি, তারপরেও একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা। শুরুতে বলছি উপন্যাস। উপন্যাসটা আসলে কি? উপন্যাস হচ্ছে বাংলা সাহিত্যের ধারায় আধুনিক কালের এক অনবদ্য সৃষ্টি। লক্ষ্য করে কি বলা হচ্ছে? উপন্যাসকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের ধারায় আধুনিক কালের এক অনবদ্য সৃষ্টি। 1801 সালে আধুনিক যুগ শুরু হয়েছে। অর্থাৎ আমরা সাহিত্যের যে যুগ বিভাগটা করে নিই বা যুগ বিভাগটা পেয়েছি, আমরা 3টা ধারার কথা বলি, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। যে প্রাচীন যুগটাকে বলে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বলছি আমরা মধ্যযুগ, আর 1801 থেকে আজ পর্যন্ত বলছি, আজকের দিন পর্যন্ত বলছি আধুনিক বা উত্তর আধুনিক যুগ। তো সেই আধুনিক যুগটা শুরু হয়েছে কোথায়? 1801 খ্রিস্টাব্দে। তো এই 1801 খ্রিস্টাব্দ বা 1801 সালের পরে থেকেই বাংলা গদ্যের বিকাশেরও শুরু হয়েছে। কারণ আমরা অনেকেই জানি যে প্রাচীন যুগের যে সাহিত্যিক নিদর্শন বলে আমরা চর্যাপদের কথা মধ্যযুগে এসে পাই মঙ্গল কাব্য, আর সাহিত্যের যুগ বিভাগে আধুনিক যুগ যেটা সেই পর্যায়ে এসে কিন্তু সাহিত্যের সমতয় যে ধারাগুলো
সমস্ত ধারার প্রবর্তন কিন্তু হয়েছে কোথায়? আধুনিক যুগে এসে। এখানে শুধু যে উপন্যাস তাই নয়, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, নিবন্ধ, প্রবন্ধ, ছড়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এই আধুনিক যুগে এসেই পেয়েছি। তো সেইখান থেকে বলা হচ্ছে যে 1801 সালের পর থেকেই বাংলা গদ্যের বিকাশের শুরু হয়েছে এবং বাংলা গদ্যের বিকাশের ধারাবাহিকতায় আমরা আমাদের বাংলা সাহিত্যের কিছু নবীন শাখা, যেমন দেখো বাংলা উপন্যাস, ছোট গল্প, এগুলো কিন্তু পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি উপন্যাস আধুনিক কালের সৃষ্টি এবং সার্থক উপন্যাস লেখা শুরু করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ বাংলা সাহিত্যের যে সম্রাট, সাহিত্যিক সম্রাট বা শ্রেষ্ঠ ঔপন্যাসিক যাকে বলি আমরা, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারণ বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের প্রবর্তন যিনি করেন লেখার ক্ষেত্রে, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এই বঙ্কিমচন্দ্রের ধারাবাহিকতায় তার উত্তরসূরি হিসেবে পরবর্তীতে আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সাহিত্যের যে আধুনিক যুগে এসে সাহিত্যের যে বিশেষ ধারা উপন্যাস, এই উপন্যাসের পরিশীলিত উপন্যাস লেখার প্রচলন বা কিভাবে লিখতে হবে বা কোন বিষয়বস্তুগুলো লেখনের ক্ষেত্রে স্থান পাবে, গুরুত্ব পাবে, এইটা কিন্তু প্রচলনটা ঘটিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বলা হচ্ছে সেই বঙ্কিমচন্দ্রের যোগ্য উত্তরসূরি হিসেবে পরবর্তীতে আমরা পাচ্ছি কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে, এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে পাচ্ছি আমরা কি? বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি হিসেবে। আচ্ছা, বললেন যে উপন্যাস সাহিত্য আধুনিক কালের সৃষ্টি, আধুনিক সাহিত্য। এখন জেনে নেই যে আধুনিক জিনিসটা কি। এখানে বলা হয় বা বলা যায় যে মধ্যযুগের সাহিত্যিকরা নিজেদের মনের কথা বলতে পারতো না। সেখানে বিভিন্ন দেবদেবীর কাহিনী থাকতো, বিভিন্ন রাজা যাদের পৃষ্ঠপোষকতায় সাহিত্য রচনা করতে হতো, তাদের বন্দনা করতে হতো, তাদের কথা বলতে হতো। ব্যক্তি মানুষের কথা কিন্তু তখনকার সাহিত্যে স্থান পেত না। তাহলে বিষয়টা এখানে লক্ষ্য করো যে প্রাচীন যুগের নিদর্শন হিসেবে আমরা বলছি শুধুমাত্র চর্যাপদের কথা। মধ্যযুগে এসে যে সাহিত্যগুলো পাচ্ছি সেগুলো বলছে সে মঙ্গল কাব্য বা যে কাহিনীগুলো লেখা হতো সেখানে থাকতো দেবদেবীর সেই কাহিনী বা বিভিন্ন রাজা রাজাদের পৃষ্ঠপোষকতায় যারা লিখতেন, তো দেখা যেত যে তাদের স্তুতি বন্দনা গাইতে হতো। অর্থাৎ কবি, সাহিত্যিক বা ব্যক্তি মানুষের যে স্বাতন্ত্র্য বোধ বা স্বাতন্ত্র্য সত্তা বা তার যে নিজস্ব চিন্তাধারা, সেইটা কিন্তু প্রকাশ করার সুযোগ তাদের ছিল না। অর্থাৎ অন্যের অধীনে থেকে অন্যের ইচ্ছা মাফিক, মর্জি মাফিক লিখতে হতো তাদের। তো ব্যক্তি মানুষের কথা তখনকার দিনে কি হতো? সাহিত্যে স্থান পেত না। কিন্তু আধুনিক যুগ যখন শুরু হয়েছে তখন কিন্তু ওই যে প্রচলিত গদ বাধা ধ্যান ধারণা বা রীতিনীতি, এইটার কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ আধুনিক যুগটা যেন ব্যক্তি মানুষের স্বাতন্ত্র্য বোধের প্রকাশের ক্ষেত্রে একটা সম্ভাবনার কি দ্বার উন্মুক্ত করে দেয়। তো সেখান থেকে বলা হচ্ছে যে আধুনিক যুগ যখন শুরু হয়েছে তখন থেকে ব্যক্তি মানুষের কথা সাহিত্যে বলা শুরু হয়েছে, তাদের কথা সাহিত্যে স্থান পেতে থাকে। অর্থাৎ নিজের মনের কথা, নিজের চিন্তা ধারণা, নিজের যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো কি হচ্ছে আধুনিক যুগে এসে ব্যক্তি মানুষ তার ইচ্ছা মতো প্রকাশ করার সুযোগ পাচ্ছে। তো এই জন্য আমরা দেখি যে আধুনিক যুগের সাহিত্যে বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন এখানে মানুষের কথা বলা হয়েছে, সমাজের কথা বলা হচ্ছে, সমাজ বাস্তবতার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু মধ্যযুগে রচিত সাহিত্যগুলোতে ছিল না। এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠতেছে কখন? আধুনিক যুগে যখন লেখকরা বা সাহিত্যিকরা সাহিত্য চর্চা করার চেষ্টা করতেছেন বা তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সময়টাতে এসে ব্যক্তি মানুষের সে চিন্তা চেতনাগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। তো এই বিষয়গুলো কি হচ্ছে আধুনিক সাহিত্যে কিন্তু স্থান পাওয়া শুরু হয়েছে। তো সেখানে আমরা দেখব ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, যা আধুনিক কালে কি হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ একজন মানুষ সাহিত্যে তার ভালো লাগা মন্দ লাগার কথা সে তার ইচ্ছা মতো কি প্রকাশ করতে পারছে। এজন্য আমরা দেখবো যে এই উপন্যাসের গল্পে ব্যক্তি জীবনের বিশ্লেষণ করা হয়। এছাড়াও দেখবো যে বিভিন্ন পাত্রপাত্রী তাদের নানা ধরনের ঘটনাবলী বর্ণনার সঙ্গে মানুষের জীবন জগৎ সম্পর্কে লেখকের যে বিচিত্র জ্ঞান উপলব্ধি, সেগুলো উপন্যাসে হচ্ছে স্থান পায়, প্রকাশ পায়। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে উপন্যাসের নানা বিষয়ের সাথে লেখকের বাস্তব জীবনের যে অনুভূতি উপলব্ধি তা কিন্তু উপন্যাসে কি প্রকাশ পায়। আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়লেও সেখানে এরকমই দেখব। এমনকি তার পরেও যারা লিখেছেন তাদের লেখাতেও সে বৈশিষ্ট্য বিদ্যমান। অর্থাৎ
আধুনিক যুগটা এটা লেখকদের জন্য যেন একটা স্বাধীনভাবে কাজ করার, লেখালেখি করার অপার সুযোগ করে দেয়। তো উপন্যাস আসলে নানা শ্রেণীর হয়ে থাকে, যেমন রোমান্স, সামাজিক বর্ণনা হতে থাকে, এবং একটা সময় সেই ঘটনা তার চরম পরিণতির দিকে যায়। তো এই ধরনের বড় মাপের যে লেখাগুলো বা গল্প, সেগুলোকে কিন্তু বলি আমরা উপন্যাস। তো উপন্যাস আসলে বিভিন্ন বিষয় নিয়েই লেখা হতে পারে। এটা বলা হলো সামাজিক প্রেক্ষাপট উঠে আসতে পারে, বা রাজনৈতিক বিষয়ও লেখা হয়ে থাকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তি মানুষের জীবনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর আলোকেই কিন্তু উপন্যাসগুলো রচিত হয়। অর্থাৎ ব্যক্তি মানুষের বাহিরে সমাজের সঙ্গে মানুষের যে অতপ্রত একটা সম্পর্ক, এই সম্পর্কের বাইরে যে কিন্তু আসলে লেখার কিছু থাকে না। আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে, যেরকমটা ঘটে, এইটা নিয়ে কিছু কম বেশি করেই কিন্তু সাহিত্যিকরা সুন্দর চমৎকার উপন্যাস লেখার চেষ্টা করেন। সেখানে তাদের কিছু নিজস্ব কিছু দর্শন থাকে, তাদের কিছু চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে, বা তারা যা বলতে চান, বোঝাতে চান, সেটা বিশেষ একটা মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করেন তাদের সে লেখনীর মধ্যে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনবদ্য উপন্যাস চোখের বালি। তো আমরা চোখের বালি উপন্যাস নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখো, বলা হয় যে চোখের বালি সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। সামাজিক বিষয়টা তো সহজেই বুঝি, সমাজ সংশ্লিষ্ট বিষয়, যেটাই সামাজিক। তাহলে মনস্তাত্ত্বিকটা কি? তাহলে সহজ ভাষায় যেটা আমরা বলি বা বুঝি, মন সংশ্লিষ্ট, মানুষের মনের ভিতরে যে চিন্তা ভাবনাগুলো বা যে ভাবনা চিন্তাগুলো খেলা করে, সেইটা কেমন, কিরকম, এই সত্য সত্য বিষয়কে কেন্দ্র করেই কিন্তু যে উপন্যাসগুলো লেখা হয়েছে বা হয় বা ভবিষ্যতেও হবে, এই ধরনের উপন্যাসগুলোকে কিন্তু বলা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। অর্থাৎ মানুষের মনের ভেতরের যে ভাবনাগুলো, সে ভাবনাগুলো সমাজ কতখানি গ্রহণ করছে বা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, এই যে বিষয়টা, এই বিষয়টাকে অনেকখানি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই যে লেখাটা পাঠকের সামনে লেখকরা প্রকাশ করেন বা তুলে ধরার চেষ্টা করেন, সে বিষয়টাই কিন্তু মূলত মনস্তাত্ত্বিক উপন্যাস। অর্থাৎ একেবারে সহজ সরল ভাষায় যদি বলি আমরা, মানে মনসংশ্লিষ্ট যে লেখা বা উপন্যাস, সেগুলোই কিন্তু হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। মানুষের মন কি চায় বা কেমন চিন্তা করে, তাদের ভাবনায় কোন ধরনের ভাবনাগুলো প্রকাশ পায়, এই সত্য বিষয়গুলোকে যখন কোনো বড় মাপের লেখায় উঠে আসে, তখনই সেইটা কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাসের পর্যায়ে পড়ে যায়। তো যাই হোক, এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেন, তখনের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন, সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে যে ঘটনার পরম্পরার বিবরণ দেওয়া নয়, বিশ্লেষণ করে তাদের আদের কথা দেখানো। সেই পদ্ধতি দেখা দিল চোখের বালিতে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চোখের বালি উপন্যাস, এই উপন্যাসের মধ্যে উপন্যাস লেখনের ক্ষেত্রে একটা নতুন ধারার প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, যেটা উনি নিজেই বলে দিলেন যে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি। অর্থাৎ এই চোখের বালি উপন্যাস লেখার আগে যে উপন্যাসগুলো উনি লিখেছেন বা তার আগে যারা লিখেছেন, সেই উপন্যাসের যে ধারাটা ছিল, লেখার যে ধারাটা, সেই ধারাটা যেন একটু বদলে গেল তার চোখের বালি উপন্যাসের কাছে এসে। অর্থাৎ উনি বলেই দিলেন যে ঘটনার পরম্পরার বিবরণ দেওয়া নাই। এ পর্যন্ত ঘটনার একটা ধারাবাহিক বিবরণই আমরা পেয়েছি এ যাবৎ পর্যন্ত, কিন্তু চোখের বালির কাছে এসে কি হলো, সেখানে সেই উপন্যাসের একটা ভিন্ন মাত্রা যেন যোগ হলো। সেই মাত্রাটা কি বলছে যে বিশ্লেষণ করে তাদের আত্মের কথা দেখানো। অর্থ হচ্ছে আত্মা, অর্থাৎ অন্তরাত্মায় সাধারণ মানুষের মনে কোন ধরনের ভাবনা কাজ করে। অর্থাৎ আমরা বাহিরে দেখে একরকম, ওই মানুষের অন্তরে চিন্তা ভাবনা বা ভাবনা চিন্তা কিন্তু খেলা করে সম্পূর্ণ অন্যরকম। এই যে ভিতরের কথাটা, সেই ভিতরের কথাটা ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে টেনে বের করে এনে বাহিরে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরাটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই চোখের বালি উপন্যাসের বড় একটা বৈশিষ্ট্য। এবং উনি বললেন যে ঘটনার পরম্পরার বিবরণ দেওয়া নয়, বিশ্লেষণ করে তাদের আদের কথা দেখানো। এবং এই কাজটি তিনি চোখের বালি উপন্যাসে প্রথম প্রবর্তন করেছিলেন। এবং এই পদ্ধতিটাই আমরা পাচ্ছি কোথায়, সেই অসাধারণ অনবদ্য উপন্যাস চোখের বালিতে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে এই যে উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে, তাদের মনের কথা
আতের কথা, এগুলো ধীরে ধীরে এনে বিশ্লেষণ করে দেখানো উপন্যাসের কাজ। এবং এই পদ্ধতি প্রথম দেখা দিয়েছে চোখের বালিতে। এই চোখের বালি উপন্যাসে আমরা যে ব্যক্তি মানুষগুলোকে দেখতে পাই বা সাহিত্যের ভাষায় যে চরিত্রগুলো পাই, এই চরিত্রগুলোর প্রত্যেকটা চরিত্রের অন্তরে কোন ধরনের ভাবনা চিন্তা বা কোন ধরনের যুক্তি বা দর্শন কাজ করেছে, এই বিষয়গুলো কিন্তু একটা একটা করে সে ব্যক্তি বা চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসে ব্যাখ্যা, বিশ্লেষণ বা বর্ণনা করে যাওয়ার চেষ্টা করেছে। তো এই জন্য চোখের বালি উপন্যাস সাহিত্যে এক নতুন ধারার সৃষ্টি করেছে, যে ধারাটাকে বলা হচ্ছে কি মনস্তাত্ত্বিক ধারা। মানুষের মনের যে বিশ্লেষণ, সেটি কিন্তু চোখের বালি উপন্যাসের মধ্য দিয়েই শুরু হয় এবং এটি আরম্ভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থটি রচনা করে প্রকাশ করেন 1903 খ্রিস্টাব্দে। এটি তার তৃতীয় উপন্যাস। এর আগেও তিনি একটা উপন্যাস লিখেছিলেন। তো এই উপন্যাস প্রকাশের সাথে সাথে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে বেশ হইচই শুরু হয়েছিল। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে রবীন্দ্রনাথ কিন্তু উপন্যাস লেখা শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি হিসেবে। তার পূর্বে বঙ্কিমচন্দ্র উপন্যাসের সার্থক রূপ দিয়েছেন এবং তিনি 14টি উপন্যাস লিখেছেন, যে কথাটি আমি একটু আগেই বলেছি। এবং তার প্রথম উপন্যাস ছিল কোনটা? দুর্গেশ নন্দিনী, যেটি 1865 সালে প্রকাশিত হয়েছিল এবং যেটাকে সার্থক উপন্যাস বলা হয়। আচ্ছা, তো বঙ্কিমচন্দ্রকে বরাবরই বলছে আমরা সাহিত্য সম্রাট, সার্থক ঔপন্যাসিক, যিনি 14টি উপন্যাস লিখেছিলেন এবং বাংলা সাহিত্যে উপন্যাসের যে ধারার প্রবর্তন, সার্থক ঔপন্যাসিক হিসেবে আমরা তাকেই এই সম্মানটা দিয়ে থাকি। এবং বরাবরই বলা হচ্ছে যে তার উত্তরসূরি হিসেবে আমরা পাচ্ছি কাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং সেই সুবাদে আমরা জানলাম যে 1903 খ্রিস্টাব্দে চোখের বালি যখন প্রকাশিত হয়, তখন পাঠকের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এর কারণটা হচ্ছে এটি একটি জটিল প্রেমের উপন্যাস। এই উপন্যাস অনেক জনপ্রিয়তা অর্জন করে এবং শোনা যায় সে সময় নাকি এই উপন্যাসের নানা রকম প্রচারণাও চলেছিল। আসলে যদি সহজ করে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে পেলাম আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তার একাধারে যে 14টি উপন্যাস, সেই উপন্যাসের যে বিষয়বস্তুগুলো, সেগুলোর যে বৈশিষ্ট্য, বা রবীন্দ্রনাথ ঠাকুর যখন চোখের বালির আগে লিখলেন তার যে 2টি উপন্যাস, সেখানেও যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব ফুটে উঠেছিল, সেখান থেকে বের হয়ে এসে উনি সম্পূর্ণ একটা নতুন ধারার যেন প্রবর্তন করলেন, সেটা হচ্ছে তার চোখের বালিতে। এই যে একটা নতুনত্ব বিষয় বা নতুন বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন চিন্তার প্রকাশ ঘটিয়ে দিয়েছিলেন, সেখানে কিন্তু সাধারণ পাঠকরা একেবারে তার সেই লেখাটাকে, যেটাকে বলা হয় যে গোগ্রাসে যেন গিলে নিয়েছিল, মানে ব্যাপকভাবে তার পাঠকের মধ্যে তার এই উপন্যাসটা সাড়া ফেলে দিয়েছিল, যার কারণে ব্যাপক প্রচারণাও তখন হয়েছিল। তো এই উপন্যাস লেখার প্রেক্ষাপট ছিল কি? এটা হচ্ছে 1307 বঙ্গাব্দের দিকে বিনোদিনী নামক একটি লেখা রবীন্দ্রনাথ তার খাতার মধ্যে খসড়া আকারে লিখেছিলেন। এই বিনোদিনী পরবর্তীতে চোখের বালি উপন্যাসে পরিণত হয়। অর্থাৎ আজকে যে চোখের বালি উপন্যাসটা আমরা পাঠ্যসূচিতে পাচ্ছি, এই চোখের বালি উপন্যাসটার যে বিনোদিনী চরিত্রটা, তো এই বিনোদিনীর নাম দিয়ে তিনি একটা খসড়া লেখা লিখেছিলেন, যেটা তার একটা খাতার পাতার মধ্যে পাওয়া যায়, ছোট আকারে একটা লেখা। পরবর্তীতে সেই বিনোদিনী নামকে কেন্দ্র করে তিনি অসাধারণ এক উপন্যাস দাঁড় করিয়ে দিয়েছিলেন, যে উপন্যাসটি হচ্ছে আমাদের চোখের বালি। তো এই উপন্যাসের বিশেষত্ব কি? মানুষের হৃদয়াবেগের প্রকাশ নানাভাবেই ঘটে। দেখো, সেই হৃদয়াবেগ প্রকাশের মধ্যে নানান জটিলতা দেখা দেয়। সেখানে থাকতে পারে কি মাতৃ স্নেহ, পত্নী প্রেম, বন্ধু প্রীতি, সমাজ বিরুদ্ধ দেহজ প্রেম প্রভৃতির মধ্যে কিন্তু এক ধরনের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সেখান থেকে কি হয়? অবিশ্বাস, সন্দেহ, ঈর্ষা, এগুলোর সৃষ্টি হয়। এরপরে জটিলতার সৃষ্টি হয়। এই বিষয়গুলি আমরা চোখের বালি উপন্যাসে দেখব। আমরা কি দেখবো এখানে? যে মাতৃ স্নেহ কিভাবে ঈর্ষার জন্ম দিচ্ছে। আমরা দেখবো যে প্রেম কিভাবে একটা সমস্যা তৈরি করছে, আবার বন্ধু প্রীতি আবার কিভাবে সংকট তৈরি করছে, আবার নারীর প্রতি নিষিদ্ধ প্রেম, কামজ মোহ, এগুলো কিভাবে আস্তে আস্তে সমস্যা তৈরি করে। তো এগুলো কিন্তু আমরা চোখের বালি উপন্যাসে দেখবো, আর এটি হচ্ছে চোখের বালি উপন্যাসের বিশেষত্ব। তো এই উপন্যাসে প্রধান 6টি চরিত্র পাই আমরা, আর পরিচ্ছেদ আছে 55টি। চরিত্র হিসেবে আমরা রাজলক্ষ্মী, অন্নপূর্ণা, মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, এগুলোকে প্রধান চরিত্র বলছে। এর পাশাপাশি অপ্রধান চরিত্র রয়েছে যেগুলো এখানে খুব একটা উল্লেখযোগ্য নয়। তো যাই হোক, আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ত্রিভুজ প্রেমের জটিলতাপূর্ণ একটি উপন্যাস,
কিরকম? দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে শীর্ষে রয়েছে কে? মহেন্দ্র, তার একদিকে বিনোদিনী, আরেকদিকে বিহারী। প্রথম দিকে এই তিনজনের জটিল প্রেমের চিত্র পরিলক্ষিত হবে। স্বাভাবিকভাবে যখন আমরা উপন্যাসটা পড়ি তখন আমাদের কাছে এরকমটাই মনে হয় যে এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, যেখানে মহেন্দ্র আছে, বিনোদিনী আছে, বিহারী আছে। এই তিনজনের মধ্যে যেন প্রেমের একটা জটিলতার সৃষ্টি হয়েছে। কিন্তু পরবর্তীতে গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ যথেষ্ট মনোযোগের সাথে বা একটু চিন্তা করে যদি পড়ি, তখন দেখা যায় যে এই চিত্রটা আরেকটু ভিন্ন রকম। অর্থাৎ এই উপন্যাসের জটিলতা ত্রিভুজ নয়, অনেকটা বৃত্তের মতো। কিরকম বৃত্ত? এইখানে একটা চিত্রের মাধ্যমে আমরা এটা দেখতে পারি যে মূল কেন্দ্রবিন্দুতে কি বলে প্রেম। একদিকে আছে মহেন্দ্র, মহেন্দ্র চাচ্ছে কাকে? মহেন্দ্রর আকর্ষণটা হচ্ছে বিনোদিনীর দিকে, বিনোদিনীর আকর্ষণ বিহারীর দিকে, আবার বিহারীর আকর্ষণটা কার দিকে? আশালতার দিকে। আশালতা কাকে যাচ্ছে? মহেন্দ্র, মহেন্দ্র। এই যে একটা জটিলতা, একটা বৃত্তের মতো যেন একটা সমস্যা এই উপন্যাসে ছিল। যেটা বললাম যে মহেন্দ্রের যে মোহ, মহেন্দ্রের মোহ ধাবিত হচ্ছে কোথায়? বিনোদিনীর প্রতি। চিত্রটা দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমরা শীর্ষে নিচ্ছি কাকে? মহেন্দ্রকে। মহেন্দ্রের মোহটা কাজ করতেছে কার প্রতি? বিনোদিনীর প্রতি। এই মোহটা ছিল কি? এই মোহটা ছিল মূলত দেহজ বা তামজ মোহ। প্রকৃত প্রেম বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এখানে আমরা বলতে পারি না। আর বিশেষ একটা মোহ বিনোদিনীর প্রতি মহেন্দ্রর কাজ করেছে। আচ্ছা, তো সেইটি তার প্রতি ধাবিত হয়েছিল। আবার বিনোদিনীকে যদি লক্ষ্য করে আমরা কি দেখতে পাই? বিনোদিনীর প্রেম উন্মুখ হয়েছিল কোথায়? বিহারীর প্রতি। আচ্ছা, আবার বিহারীর যে মোহটা বা বিহারীর যে প্রেম, সেইটা কিন্তু আকর্ষণ করেছিল কাকে? আশালতাকে। আবার আশালতা চেয়েছিল কাকে? মহেন্দ্রকে। দাম্পত্য জীবনে তারা সুখী হতে চেয়েছিল। তো এইভাবে দেখো যে মহেন্দ্র আকৃষ্ট করতেছে কাকে? মহেন্দ্রের মোহটা বিনোদিনীর প্রতি, বিনোদিনীর মোহ বিহারীর প্রতি। আবার বিহারীর মনের গোপন দুর্বলতা ছিল কোথায়? আশালতার প্রতি, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার আশালতার যে দাম্পত্য জীবনে ভালো থাকা বা সুখে থাকা, সেটা ছিল কার প্রতি? এই মোহটা ছিল তার মহেন্দ্রের প্রতি। তাহলে আশালতা দাম্পত্য জীবনের প্রেম মহেন্দ্রের প্রতি পাচ্ছি। এইভাবে এই উপন্যাসে প্রেমের জটিলতা শুরু হয়েছে। অর্থাৎ আমরা বলছি যে মহেন্দ্রের মোহ বিনোদিনীর প্রতি, বিনোদিনীর আকর্ষণ মোহ বা প্রেম যেটাই বলি না কেন সেটা বিহারীর প্রতি, বিহারীর যে মোহ আকর্ষণ প্রেম এইটা যাচ্ছে আশালতার দিকে, এবং সবশেষ আশালতা চাচ্ছে কাকে? বলে মহেন্দ্রকে। তো এইভাবে এই উপন্যাসের মূলত যে প্রেমের যে জটিলতাটা, সেই জটিলতাটা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু চরম এক সময় বা যে জটিলতা তৈরি করেছিল, সে জটিলতা থাকলেও শেষটা কিন্তু আবার ছিল অন্যরকম। অর্থাৎ এই যে বৃত্তাকারের প্রেমের যে জটিলতাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা যত জটিলই দেখি না কেন, কিন্তু একটা সময় উপন্যাসের একেবারে শেষের দিকে যখন আমরা যাচ্ছি, ধীরে 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 কি হচ্ছে? সেই জটিলতা কিন্তু কেটে যাচ্ছে। যাক, রবীন্দ্রনাথ এই উপন্যাস শেষ করেছিলেন একটু ব্যতিক্রম ভাবে। ব্যতিক্রমটা কিরকম? এই উপন্যাসে রবীন্দ্রনাথ প্রেমের এক নতুন রূপ দেখিয়েছিলেন। এই উপন্যাসের চরিত্র সমূহের পারস্পরিক যে সংঘর্ষতা, সেটা কিন্তু শেষ পর্যন্ত থাকেনি, শান্ত স্নিগ্ধ রূপে উপনীত হয়েছে। অর্থাৎ যত জটিলতাই থাকুক না কেন, শেষ পর্যন্ত একেবারে শান্ত স্নিগ্ধ পরিণতি কিন্তু এই উপন্যাসটা অর্জন করেছে। কিভাবে সেটা? আমরা জানি আমাদের প্রচলিত ভালোবাসার গৃহটা হচ্ছে কি? দেহ। একসময় সেই দেহতে বা গৃহতে যেই কিন্তু ভালোবাসাটা কিছু সমাপ্তি ঘটে, শেষ ঠিকানা বলে আমরা কোথায়? দেহ। এটা আমাদের ধারণা, আমরা সচরাচর এরকমটাই বলে থাকি। তবে রবীন্দ্রনাথের কাছে প্রকৃত যে ভালোবাসা, সেটি আবার দেহের অতিরিক্ত কিছু। ওনার চিন্তা চেতনায় এইটার ভিন্ন একটা মাত্রার প্রকাশ ঘটেছিল। সেটা হচ্ছে যে প্রকৃত ভালোবাসা দেহের মধ্যে নয়, বরং সেটি অনেক দূরে, তাকে কাছাকাছি পাওয়া যায় না, সমুদ্রের ওই পারে পাওয়া যায়। বিষয়টি এরকম যে প্রকৃত প্রেম ও প্রকৃত সৌন্দর্য, সেটি মূল উপায় হচ্ছে দূরত্বের মাঝে। অর্থাৎ মাঝে দূরত্ব থাকলে প্রকৃত প্রেম অধিক মূল্য পায়। তো আমরা সহজ কথায় যেটা বলি যে এইখানে উপন্যাসের যে পাত্র পাত্রী বা যে চরিত্রগুলো পাচ্ছি, পরস্পরের প্রতি পরস্পরের ব্যাপক আকর্ষণ ছিল বটে, কিন্তু উপন্যাসের পাঠের শেষে যে আমরা দেখি
কেউ কিন্তু কাউকেই পায় না। অর্থাৎ এই যে যেটা বলা হয় যে ভোগে নয় বরং ত্যাগেই সুখ, এইরকম একটা থিম যেন রবীন্দ্রনাথ এইখানে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, যে কেউ কাউকেই পায়নি কিন্তু তারপরেও প্রেমের যে একটা মর্ম বা পরিশীলিত যে একটা সত্তা, সেটা যেন এখানে তিনি সেই ত্যাগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। তো এই জন্য আমরা দেখবো যে উপন্যাসে বিনোদিনীর সাথে না হয়েছে মহেন্দ্রর মিলন, না হয়েছে বিহারের মিলন, অর্থাৎ মহেন্দ্র কিংবা বিহারের কারোর সাথেই কিন্তু মিলন ঘটেনি। এটা কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বিনোদিনী মহেন্দ্রকেও পায়নি, বিহারীকেও পায়নি। তারপরেও বলা হচ্ছে একটা শান্ত স্নিগ্ধ মহেন্দ্র সেক্ষেত্রে কি ব্যর্থ হয়েছে, সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও বিনোদিনীর প্রতি তার এক ধরনের মোহের অনুভব হয়েছিল। এখানে মহেন্দ্র তার আবেগটাকে নিয়ন্ত্রণ করেনি, আবার বিনোদিনীর ঈর্ষা এবং সেখান থেকে মহেন্দ্রের প্রতি তার যে আকর্ষণ, সেটিও অন্যতম একটা কারণ। তো এখন কথা হচ্ছে যে বিনোদিনীর এই আকর্ষণ বা ঈর্ষা কেন তৈরি হয়েছিল, এটার আবার বিশেষ একটা কারণ রয়েছে। কারণটা কি, এই মহেন্দ্রের সাথে বিনোদিনীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের মাত্র কয়েকদিন পূর্বে মহেন্দ্র বলে যে সে বিনোদিনীকে বিয়ে করবে না, যার কারণে রাজলক্ষ্মী তার বাল্য বান্ধবী হরিমতির মেয়ে বিনোদিনীকে তার ভ্রাতুষ্পুত্রের সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিবাহের কয়েক বছর পরেই দেখা গেল বিনোদিনীর স্বামী মারা যাচ্ছে এবং এরপরে বিনোদিনী বিধবা হয়ে তার ভাইয়ের কাছে ফিরে আসছে। তো এইভাবে বিনোদিনীও জানে যে তার বিয়ে মহেন্দ্রের সাথে হবার কথা ছিল কিন্তু হয়নি, যার কারণে আজকে তার কপালে এই দুর্গতি। এখান থেকে বিনোদিনীর মনে কি হয়, ঈর্ষা তৈরি হয় এবং মহেন্দ্রের প্রতি তার এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। তারপরে এই সমস্যা কিন্তু জটিল আকার ধারণ করে। বলা হচ্ছে মহেন্দ্রর আবেগ ছিল নিয়ন্ত্রণহীন, যার কারণটাও ছিল বিনোদিনী। এই বিনোদিনী ছিল তার কাঙ্ক্ষিত নারী। কাঙ্ক্ষিত নারী তাকে কিন্তু সবাই চায়, সবারই তার প্রতি একটা মোহ থাকে, আকৃষ্ট বোধ কাজ করে। তো এর কারণ হিসেবে বলা যায় এই যে বিনোদিনী, সে ম্যামের কাছে, ইংরেজ ম্যামের কাছে পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, নানা শিল্প গুণের অধিকারী সে। পাশাপাশি তার আরো 3 রকমের সৌন্দর্য ছিল, যেমন যেটা আমরা বলি মনশ্রী, তনুশ্রী, মুখশ্রী। তার পারিপার্শ্বিক জ্ঞান, রান্না বান্না, গৃহস্থালী কাজ সে সব করতে পারত। অর্থাৎ বড়গত দিক থেকে সে যথেষ্ট সুন্দর ছিল, তার বাহ্যিক যে সৌন্দর্য সেটাও যথেষ্ট ছিল, মুখশ্রী, সে দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, এছাড়া বিভিন্ন গুণে গুণান্বিত থাকবার কারণে তার প্রতি মহেন্দ্রর বিশেষ একটা মোহ কাজ করেছিল। তো আরেকটা বিষয় তার মধ্যে ছিল যে মানুষের সাথে সমান তালে কথা বলতে পারে। এই উপন্যাসে দেখি বিনোদিনী আশালতার তুলনায় বিহারী ও মহেন্দ্রের সাথে সমানে সমান কথা বলতে পেরেছে। এটা কিন্তু মানুষের একটা বিরাট যোগ্যতা। এই সমানে সমান কথা বলতে পারার কারণে অসম সম্পর্কেরও সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আমরা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথাতে শশী এবং কুসুমের মধ্যে এরকম একটা সম্পর্ক যে তৈরি হয়েছিল, উদাহরণ হিসেবে আমরা সেটা বলতে পারি। তো এছাড়া দেহের সৌন্দর্য এবং মুখের সৌন্দর্যের কারণেও বিনোদিনী মহেন্দ্রকে খুব সহজেই কি আকর্ষণ করতে পেরেছিল এবং সে আকর্ষণের সাড়া দিয়ে মহেন্দ্র এক ধরনের মোহের মধ্যে পড়েছিল। যদিও বিনোদিনী কিন্তু নিজেকে সবসময় মহেন্দ্র নিকট থেকে কি দূরে সরে রেখেছে, অর্থাৎ মহেন্দ্রের প্রতি তার যেটা আমরা বলি যে ভালো লাগা বা প্রেম, আকর্ষণ সবটাই ছিল, কিন্তু তারপরেও যেন একটা দূরত্ব সে কোথায় জেনে রেখেছিল। যে বিষয়টা হচ্ছে এরকম যে সে সহজে কিন্তু ধরা দিতে চায়নি যে দূরে দূরে রব তব ভুলিতে দিব না মনে, এরকম একটা ব্যাপার। তো এইরকম একটা বিষয় কিন্তু বিনোদিনীর মধ্যে ছিল, আর আমরা এই উপন্যাসে এরকম বিষয়গুলোই কিন্তু আসলে দেখতে পাই। আসলে সমগ্র উপন্যাসটা পাঠ করলে দেখবেন যে বিনোদিনী কিভাবে মহেন্দ্র এবং বিহারীকে আকর্ষণ করেছিল। আমরা এই উপন্যাসটা যত পড়বো তত জানবো যে আর কোন সব গুণ বা বৈশিষ্ট্যের কারণে বা বৈশিষ্ট্যের দ্বারা বিনোদিনী মহেন্দ্রকে আকর্ষণ করেছিল। এবং এই যে প্রেমের যে জটিলতা, যেটা বলছি যে আপাত দৃষ্টিতে যখন পড়ি তখন মনে হয় যে উপন্যাসটা একটা মনস্তাত্ত্বিক জটিলতাপূর্ণ ত্রিভুজ প্রেমের একটা কাহিনী, কিন্তু যখন এই উপন্যাসটা আরো ডিপলি বা গভীরভাবে পড়ি তখন দেখা যায় যে না, সেইটা সেই ত্রিভুজের যে চিত্রটা বা ত্রিভুজ প্রেমে থাকে না,
সেটার আকৃতিটা একেবারেই বৃত্তাকার হয়ে যায়, অর্থাৎ জটিলতাটা যেন খুব বেশি জটিল হয়ে যায় এরকম একটা ব্যাপার। এবং সবশেষে যেটা আমরা বলি যে যত জটিলতাই থাকুক না কেন, একটা সময় যেয়ে কিন্তু সেই জটিলতাটা খুলে গেছে এবং ধীরে ধীরে এই উপন্যাস একটা শান্ত স্নিগ্ধ একটা পরিশীলিত পরিণতির দিকে ধাবিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি উপন্যাসটি তোমরা পড়েছো বা এখনো পড়ছো, বা যারা পড়ো নাই পড়বে, এবং বোঝার ক্ষেত্রে তোমাদের জন্য একটু সহজও হয়ে যাচ্ছে। যদি কোথাও কোনো জটিলতা থেকে থাকে তো ক্লাসটি পরবর্তীতে তোমরা আবার দেখে নিবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে আবার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছে। আল্লাহ হাফেজ।